নমস্কার, আমি চলে এসেছি আরেকটি গল্প নিয়ে। ছোট গল্প আমি বেশ কয়েক বছর আগে লিখেছিলাম। নাম দিয়েছিলাম আমায় ক্ষম হয়ে ক্ষম। এটি একটি অ্যাকচুয়ালি নকশাল যারা নকশাল আন্দোলনে যুক্ত ছিলেন, বহু যুবক বহু তরুণ 70 দশকে মানে একটা আবেগের বশবর্তী হয়ে বা বিভ্রান্তিতে জড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে এরা অনেকেই বেশিরভাগই তো মারা যায় জেলে, মানে এদের নিদারুণ একটা এদের পরিণতি হয়। কিন্তু অনেক চালাক চতুর লোক আছে নিজেকে গুছিয়ে নিয়েছিল, এটা উইথড্র করে নিয়েছিল সেই নকশাল আন্দোলন থেকে, এবং বিদেশে অনেকে চলে এসেছিল, মধ্যপ্রাচ্যে, কেউ কানাডা, কেউ আমেরিকা, এবং পরবর্তীকালে এরা খুব ভালো সেটেলড হয়েছিল। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এরা নকশালের সেই অস্তিত্বটা এরা মুছেই ফেলে। এরকমই একজন আমি খুব কাছ থেকে এক বয়স্ক ভদ্রলোককে দেখেছি। উনি খুবই ভালো ছিলেন, এখনও আছেন অসুস্থ। তো দেখে মনে হলো, আমার একটু দূর সম্পর্কের আত্মীয় হয়, তো দেখে মনে হলো যে ইভেন আমার খুব নিকট আত্মীয় এক দাদা এরকম বিদেশে ডাক্তার, উনিও এরকম জড়িয়ে পড়েছিলেন, কিন্তু যাই হোক তারপর গুটিয়ে নেয় আর কি, এটা থেকে উইথড্র করে নেয়। ওই সময়টাতে ক্যালকাটা মেডিকেল কলেজ, যাদবপুর, এরকম বহু বহু ব্রিলিয়ান্ট তরুণদের জীবন নষ্ট হয়ে যায়। সে আপনারা সবাই জানেন, সেটা নিয়ে ডিটেলে আমি বলি না। তো গল্পটির হচ্ছে এরকম, আমায় ক্ষম হে ক্ষম, মৌসুমী ভট্টাচার্যের লেখা। 1990 সালের এক মায়াবী আরব্য রজনী, অক্টোবর মাস, উইকেন্ড এখানে বেশ তাড়িয়ে উপভোগ করা যায়। মধ্যপ্রাচ্যের শহর মাস্কেটে কখনো সখনো বিশেষ কাজে অফিসে যেতে হলেও সন্ধ্যা থেকে বেশ ফুরফুরে লাগে অনিশের। বাঙালিদের বিভিন্ন দল আছে, কারো না কারো বাড়িতে গেট টুগেদার থাকেই। আজ অনিশের মন ভালো নেই। সন্ধ্যায় চান করে ব্যালকনিতে বিয়ার নিয়ে বসেছে। অভিজাত এলাকায় ভিলা দিয়েছে কোম্পানি। আরব সাগরের নীল জলরাশি দোতলার ব্যালকনি থেকে দেখা যায়। মোটা মাইনের ইঞ্জিনিয়ার, প্রায় 3 দশক আগে যখন প্রাণ বাঁচিয়ে চাকরি নিয়ে এসেছিল, তখন এসব জায়গা জনবসতিহীন পাহাড়ি এলাকা ছিল। আজ ঝাঁ চকচকে অভিজাত ধনীদের বসবাস এই অঞ্চলে। গিন্নি দুবার তাড়া দিয়ে গেছে। সঞ্জয়দের বাড়িতে সৎসঙ্গ, মানে ঈশ্বরের আলোচনা, তারপর প্রসাদ। বেশ ক্যাটারার দিয়ে লাবড়া খিচুড়ি সার্ভ করা হয়, কিন্তু তাতে সেই স্বাদ কোথায়? প্লেটে নিয়ে বুফে সিস্টেমে প্রসাদ খাওয়া। ব্যঙ্গের হাসি এসে যায় অনিশের ঠোঁটে। আধুনিকতা আর ধার্মিকতার এক মেলবন্ধনে এখানকার সামাজিক জীবন বয়ে চলে। তারপর যেতে হবে মিত্রদের ওখানে। পার্টি আছে, কি যেন ড্রেস কোড। মিসেস অনিশ এসে কয়েকটা নীল রঙা টি শার্ট মেলে ধরে বলে, কোনটা পরবে বড়? পুরুষদের ব্লু টি শার্ট, মনে আছে তো? সব আমাকেই দেখতে হয়, বলে শ্রীমতী চলে গেল। সারাদিন মহিলার কাজ বলতে পুজো করা, দুটি দামি সারো মেয়েও আছে, তাদের দেখাশোনা করা, বান্ধবীদের সাথে রামি খেলা, কিটি পার্টি ইত্যাদি। একমাত্র পুত্র আমেরিকায় সেটেলড, ফুল টাইমের বেটা ছেলে কাজের লোক আছে, পুরো ভিসা নিয়ে। তার যা মাইনে, তাতে ভারতবর্ষের এক মধ্যবিত্ত সংসার চলে যায়। যাব না বলা যাবে না, মিসেসের মুড অফ হবে। এই রিক্স আর নেওয়া যায় না। ফিরতে ফিরতে শেষ রাত, তারপর ঘুম, পরদিন বেলা 12টা অবধি ঘুমোনো, তারপরেও হ্যাংওভার কাটে না। সন্ধ্যায় আবার কারো বাড়িতে গেট্টু, একই ঘটনার পুনরাবৃত্তি, একই মুখের সমাবেশ, একই আড্ডা, আতলাম ও কথাবার্তা, পশ্চিমবঙ্গ নিয়ে দুশ্চিন্তা। কেউ বিশেষ রাজনৈতিক দলের পক্ষে, কেউ বা বিপক্ষে। দুপেগ নিলে বেশ বক্তিমে দিতে ইচ্ছে যায় অনেকের। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে বেশ মূল্যবান বাক বিনিময় হয়। অনিশ কোনো দিনই সক্রিয় অংশগ্রহণ করে না, মিটিমিটি হাসে, টাকিলার গ্লাসে চুমুক দেয়। কেউ কেউ গান বাজনার আসর বসাতে চেষ্টা করে, সে গান সহ্য করাও অত্যাচার হয়ে ওঠে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে বলে নাকি সুরে সেদিন মিসেস মুখার্জি যেভাবে গাইল, ওফ, অসহ্য। দীপা, অনিশ গিন্নি, খুব ভালো গাইলি মন্তব্য করাতে মনে মনে অনিশ বিরক্ত হন, যদিও মুখে প্রকাশ করেননি।
দীপার গ্রে মেটার কম, বোকা বোকা মন্তব্য করে। আজকাল বড় একঘেয়ে বিরক্তিকর লাগে এসব। আজ মন বড় পেছন পথে হাঁটতে চাইছে। প্রতি বছর উনি সেই দিনটিতে নিজের সাথেই কাটান। অফিস করতে পারেন না। তার মুসলিম ফ্রেন্ড অনিমেষের মৃত্যু দিবস। আজ শুক্রবার, উইকেন্ড হওয়াতে মুশকিল হয়ে গেল। কাজ আছে বলে অফিসে গিয়ে বসেছিল। নিজের সাথে নিজের বোঝাপড়া, 70-এর দশকের সেই অতি বাম রাজনীতিতে জড়িয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার শেষ হবার সাথে সাথে বিভিন্ন কার্যকলাপে পুলিশের সন্দেহের লিস্টিতে নাম থাকা, পরে অ্যারেস্ট হওয়া। কী মন্ত্র বলে তার বাবা ম্যানেজ করেন আজও অজানা। শুধু পুলিশকে বলে দিতে হয়েছিল গোপন ডেরার ঠিকানা। বন্ধুদের সাথে দাগাবাজি করতে হয়েছিল। যৌবনের উন্মাদনায় রাজনীতিতে যুক্ত হয়েছিল ঠিকই, কিন্তু আদর্শ মন থেকে মানতে পারছিল না। নরম মনের অনিশ বোমাবাজি, পিস্তল এসবে স্বচ্ছন্দ ছিল না। মায়ের ভগ্ন স্বাস্থ্য, তার এরেস্টের খবর পেয়ে শয্যা নেয়া, সবই এক বিপরীত দিশাতে তাকে ঠেলে দেয়। পুলিশ সব খবর পেয়ে মোটা টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়। বহু বছর আসামে মামার বাড়ি আত্মগোপন করেছিল। এক ছোট প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেছিল উড়িষ্যার প্রত্যন্ত অঞ্চলে। তারপর দীপার সাথে বিয়ে, মাস্কেটে আসা। তার জীবন মসৃণ করার পেছনে তার বুদ্ধিমান বাবার অবদান। নইলে তারও অনিমেষের মতো। অনিমেষের পেছনে শক্তিশালী বাবা ছিল না। ছাপোষা নিম্নবিত্ত পরিবারটি ধ্বংসের মুখে পড়ে পুলিশের গলিতে যখন অনিমেষ মারা যায়। না, আজ স্মৃতিরা বড় জ্বালাচ্ছে। 3 পেগ খেয়েও নেশা হচ্ছে না। সেদিন অনিশ যদি না বলতো গোপন ডেরার কথা, হয়তো অনিমেষ। ব্যালকনির আধো অন্ধকারে দাঁড়িয়ে মদের গ্লাস হাতে অনিশ আকাশে তারার মাঝে প্রিয় বন্ধুকে খোঁজে, ক্ষমা চায়। মাপ করে দে ভাই, শান্তি পাইনি কোনো দিন। বিশ্বাস ভঙ্গের এ যাতনা কাটার মতো ফুটে আছে অন্তঃস্থলে। কোনো বিলাসবহুল জীবন, দামি গাড়ি, এনআরআই স্ট্যাটাস কিছুই পারল না উপড়ে ফেলতে এই কাটাটিকে। তাকে বিদ্ধ করে মনে করিয়ে দেয় মানুষ হিসেবে সে কত দুর্বল। অনিশ ঠিক করে নেক্সট কলকাতা গিয়ে অনিমেষের বাড়ি যাবে। কিছু প্রায়শ্চিত্ত যদি করা যায়, কোনো সাহায্য। পৃথিবীর আরেক দিকে তখন রাতের অন্ধকার ঘনিয়ে এসছে। অনিমেষের বয়স্কা অনুরা ছোট বোন আটা মাখতে মাখতে ভাবছে আগামীকাল রেশনের দোকানে যেতে হবে। মাসের শেষের সপ্তাহ সব কিছুই বাড়ন্ত। অনিমেষের মায়ের হাঁপানির টান বেড়েছে, ওষুধ আনতে হবে। চারিদিকে প্রাক কালী পুজোর আয়োজন চলছে। শুধু উত্তর কলকাতার এক অন্ধকার গলির এক ভাঙাচোরা বাড়িতে 2 নারী ভাবছে, কেন এই বেঁচে থাকা, এবং আর কতদিন? ঈশ্বর বলে যদি কেউ থাকে, তুমি এত পক্ষপাতদুষ্ট কেন? নমস্কার, সমাপ্ত। আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমি এখন ছোট গল্পগুলো পড়ছি, ধীরে ধীরে বড় গল্পও আসবে। বেশি বড় গল্পগুলো দুটো পর্বে আমি দেব। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো।